ঠিক আছে। যাক, আজকে আমরা অ্যাডভান্স ক্লাসটার তৃতীয় অ্যাডভান্স ক্লাসটা আজকে নিতে যাচ্ছি। আমাদের উপস্থিত সংখ্যাটা আরেকটু বেশি হওয়া উচিত, কারণ উপস্থিত আরেকটু ভালো হওয়া দরকার। কারণ আমরা অ্যাডভান্স ক্লাস আপনাদের জন্য যে জিনিসগুলো দিতে যাচ্ছি, আমরা আশা করি আমাদের হাতে প্রায় 350 থেকে 400 ডিজিজের উপর সাকসেস প্রোটোকল আছে, যেগুলো বারবার ব্যবহার করে ডাক্তাররা উপকৃত হয়েছে। আমরা চাচ্ছি সেই প্রোটোকলগুলো ইউজ করে আপনারাও নিয়মিত রোগী দেখে সফল হন। এই জন্য আমরা আমাদের এই অ্যাডভান্স ক্লাসটাকে তুলে নিয়ে আসছি। পাশাপাশি আমাদের যে হিমসের যে উদ্দেশ্য, হিমসের মাধ্যমে আমরা নিয়মিত রোগী দেখব। আপনারা যদি নিজেরা তৈরি না হন, তাহলে আপনারা রোগী দেখবেন কিভাবে? হ্যাঁ, এই জন্য আপনাদের আসলে শুধু উপস্থিতি থাকলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। আপনাদেরকে এত কষ্ট করে আমরা পড়াই। আমরা এখানে দুইটা মানুষ, ডাক্তার জুনায়েদ ভাই এবং আমি, লাগাতার দিনরাত কি পরিশ্রম করতেছি। পরিশ্রম করে আপনাদের জন্য এই প্রেজেন্টেশন তৈরি করতেছি। আরও যেই বিষয়গুলো, যে জিনিসগুলো আপনারা অটোমেটিক মানে রেডিমেড পান, সেই জিনিসগুলো আসলে রেডিমেড কিন্তু নাই। এগুলোকে আমাদের তৈরি করতে প্রতিনিয়ত আমাদের শ্রম দিতে হচ্ছে, এবং পরিশ্রম দেওয়ার বিনিময়ে আমরা এই জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরতেছি। এখন আপনারা পড়ালেখা করলেন না, শুধু হাজিরা দিলেন, এইগুলো করে আসলে মানে না আপনারা উপকৃত হবেন, না আমরা আপনাদের দ্বারা উপকৃত হব। ঠিক আছে, আমরা চাই এখানে আপনারা তৈরি হন, আপনাদের মাধ্যমে আরো 10টা মানুষ উপকৃত হোক। ঠিক আছে, যার কারণে একটু পড়ালেখা দরকার, একটু কাজ করা দরকার, নিয়মিত উপস্থিতি থাকা দরকার। হ্যাঁ, বেশি দৌড়াদৌড়ি করে তো লাভ নাই। হ্যাঁ, আপনি 10 জায়গায় না দৌড়ে একটা জায়গায় একটু শ্রম দেন, দেখেন আমি আপনাদের কি দেই, কি দিতে পারি। ঠিক আছে, ইন্ডিয়াতে এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথির উপর কয়েকশো গ্রুপ আছে। কয়েকশো গ্রুপ নিয়ে যদি আপনি কাজ করেন, তো আপনার মাথার মধ্যে মানে কোনো কিছু থাকবে না। আপনি মানে আইলাও হবেন না, যাইলাও হবেন না। ঠিক আছে, আপনার দ্বারা যে জিনিসটা আউটপুট হওয়া দরকার, সেই জিনিসটা আউটপুট হবে না। কিন্তু আপনি যদি একটা জায়গায় থাকেন, একটা বেজের মধ্যে আপনারা আগান, তাহলে একটা সময় যে আপনারা কিন্তু তৈরি হবেন। হ্যাঁ, আমরা এটা কিন্তু শুরুর দিকে আপনাদেরকে ওই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে আমরা শুরু করেছিলাম, কিন্তু আসলে আপনাদের মধ্যে কিছু লোকের মন মানসিকতার কারণে আমি ডিসঅ্যাপয়েন্টেড হই, এবং আমি দীর্ঘদিন প্রায় 1.5 থেকে 2 বছর আমি আপনাদের থেকে ডিটাচ হয়েছিলাম। তা আপনারা এখানে যারা উপস্থিত সবাই ব্যাপারগুলো জানেন। তা আমি চাই যে আপনারা মানে মূল্যায়ন করেন। এই যে আমরা পরিশ্রম দিচ্ছি, জুনায়েদ ভাই পরিশ্রম দিচ্ছে, আমি পরিশ্রম দিচ্ছি, কিংবা আপনাদের মধ্যে আরো 2-1 জন যারা পরিশ্রম দিচ্ছে, তাদেরকে একটু মূল্যায়ন করেন। ঠিক আছে, মূল্যায়ন করেন, এবং আপনি নিজে মূল্যায়ন করেন। হ্যাঁ, যেন আমরা এই সিস্টেমটাকে নিয়ে আগাইতে পারি। ঠিক আছে, কারণ আমি দীর্ঘদিন হোমিওপ্যাথি নিয়ে কাজ করছি। হোমিওপ্যাথিতে আমরা একটা জিনিস দেখছি, যে হোমিওপ্যাথিতে ডাক্তাররা মানে এই ছুটাছুটি করতে করতে দেখা গেছে তারা বিশ্বাস করেন, আমি বাংলাদেশে প্রায় 5 থেকে 6 বছর অ্যাপ্লাইড মাইন্ড নিয়ে কাজ করছি। ঠিক আছে, অ্যাপ্লাইড মাইন্ড নিয়ে সারা বাংলাদেশে আমি কয়েক হাজার ডাক্তারদের প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু হাতে গোনা খুব বেশি হলে আপনার একদম মানে এক্সপার্ট লেভেলের কোনো যদি ডাক্তার তৈরি হয়ে থাকে, সারা বাংলাদেশে 5 থেকে 10 জন লোক তৈরি হয়েছে। আর কিছু লোক তৈরি হয়েছে পার্সিয়াল, যে তারা জাস্ট এটাকে হালকার উপর মানে সারফেস লেভেল এটা ব্যবহার করতে পারে, বাট এটাকে ডিপ লেভেল নিয়ে কাজ করতে পারে না। এরকম ডাক্তারের সংখ্যা হাইস্ট সর্বোচ্চ 50 জন। ঠিক আছে, আর এরপরে মানে না তারা হোমিওপ্যাথি ভালো করে বোঝার চেষ্টা করছে, না অ্যাপ্লাইড মাইন্ড বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, এই হলো অবস্থা। তো আমাদের আসলে বাংলাদেশের আমরা অনেক বেশি দৌড়াদৌড়ি করি, অনেক ছুটাছুটি করি, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা আসলে কোনো কিছুকে ধরে রাখতে পারি না, কোনো কিছু অর্জন করতে পারি না। কিন্তু আমি চাই ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে এই জিনিসটা না হোক। আপনারা শেখেন, আপনারা আগান, আপনাদের ফিউচারটা আপনারা নিজেরা তৈরি করেন। এই জন্য আপনাদের পড়ালেখা শুধু ক্লাসটা না, আপনারা একটু পড়ালেখা করেন। পড়ালেখা করলে আপনারা
এখান এখান থেকে অনেক কিছু পাবেন। আমি আপনাদেরকে সব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো সবাই কি উপস্থিত? আমাদের আরো মানে আরো কিছু ডেলিগেট হওয়া দরকার ছিল। জুনায়েদ ভাই, আমাদের কি আরো কিছু ডেলিগেট হবে? হ্যালো, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আমরা এর আগে দুইটা ক্লাস আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে অ্যাবসেস আর একটা হচ্ছে কার্বাইনকেল, ঠিক আছে? হুম, তো অ্যাবসেস এবং কার্বানকেলের দুইটা ক্লাস আপনাদের কেমন লাগছে সেটার কোনো কমেন্ট আপনারা করেন না। আমাদের ছোট্ট একটা গ্রুপ, হ্যাঁ, 15 জন ডাক্তার নিয়ে আমরা একটা গ্রুপ করি। মানে খাবার খাইলে কিন্তু আপনাকে টয়লেটে যাইতে হবে। আপনি খাবার খাইতেছেন কিন্তু টয়লেটে যাইতেছেন না, তার মানে আপনার ডাইজেশন সিস্টেমটা নষ্ট, ডিস্টার্ব, বোঝা যাবে যে আপনার ভবিষ্যতে একটা রোগ হবে। হুম, তো খাবার খাওয়ার সাথে সাথে আপনাকে টয়লেট করতে হবে, মানে আপনাকে রেসপন্স করতে হবে, আপনাকে আউটপুট দিতে হবে। আপনি ইনপুট নিতেছেন, আউটপুট দিতেছেন না, তার মানে বোঝা যাচ্ছে আপনার শরীরের ডাইজেশন সিস্টেমটা ডিস্টার্ব। ঠিক সেরকম আমরা যে ক্লাস দিচ্ছি, ইনপুট দিচ্ছি, এর আউটপুটটা কি? আপনি কমেন্ট করবেন, আপনি গ্রুপের মধ্যে আপনার মতামত দিবেন, ভালো লাগা না লাগা এটা প্রকাশ করবেন। আপনি এটা প্রকাশ করতে চান না, এটা কি আপনারা ভয়ে চান না, না আপনাদের শরম লজ্জার কারণে চান না, আমি বুঝি না, ঠিক আছে? হুম, আপনারা মানে কেন এই জিনিসটাকে অ্যাক্টিভিটিসটা কেন দেখান না? আবার দেখা যায় যে আপনারা অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন না, কিন্তু বিভিন্ন মানে ট্রেনিং গুলো ঠিকই নিচ্ছেন, ঠিক আছে? যার কারণে আপনারা অ্যাক্টিভিটিস গুলো দেখান, অ্যাক্টিভিটিস গুলো দেখাইলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, এই জন্য আপনারা সবসময় অ্যাক্টিভিটিসটা দেখাবেন, আমাদের ক্লাসটা কেমন লাগলো, ক্লাসের মধ্যে কোন জিনিসটা ভালো লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো না, এই জিনিসগুলো আপনারা একটু দেখানোর চেষ্টা করবেন। হুম, তো আমরা এর আগে আপনাদেরকে অ্যাপসেস নিয়ে একটা ক্লাস দিছি এবং কার্বানকেল নিয়ে একটা ক্লাস দিছি। হ্যাঁ, তো আজকে যেটা দিচ্ছি সেটা হলো একমি। তো এক্স আমাদের ন্যাচুরোপ্যাথির একটা মজার ব্যাপার হচ্ছে যে ন্যাচুরোপ্যাথিতে আমাদের মেডিসিনগুলো হচ্ছে অর্গান বেস। হ্যাঁ, যে আমাদের স্কিনে কোন মেডিসিনটা কাজ করে সেটা যদি আমরা বুঝতে পারি, আমাদের স্কিনে ডার্মিস লেয়ারে কোন মেডিসিনটা কাজ করে, ইপিডার্মিস লেয়ারে কোনটা কাজ করে, এটা যদি আমরা বুঝতে পারি, সেটা একনি হোক, অ্যাপসাস হোক, কিংবা আপনার কার্বানকেল হোক, তাহলে সেটা আমি মেডিসিনটাকে সহজে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, যেহেতু আমাদের ওষুধগুলো হচ্ছে অর্গ্যান বেস। এখন আমি জানলাম যে আমার অর্গ্যানে ধরেন স্কিনের উপর আমার মেডিসিন কাজ করে S3 কিংবা S5 কাজ করে। এখন S3 স্কিনের কোন অংশে কাজ করে, S5 স্কিনের কোন অংশে কাজ করে, সেটা আমি জানলাম, ঠিক আছে? যে এপিডার্মিস লেয়ারে আমার S5 কাজ করে, ডার্মিস লেয়ারে S3 কাজ করে, এটা আমি জানলাম, ঠিক আছে? আমাদের ওষুধ সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গেল যে আমার এই মেডিসিনটা কোন অর্গানে কাজ করে, বুঝলাম। এখন ডিজিজটা আসলো, ডিজিজটা আমার অর্গানের কোন লেয়ারে তৈরি হয়েছে সেটা যদি আমি বুঝে ফেলতে পারি, মানে ডিজিজটার লেভেলটা যদি আমি বুঝে ফেলতে পারি, ডিজিজটার মানে কন্ডিশনগুলো যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে কি হবে, আমার মেডিসিন নির্বাচনটা করাটা একদম ইজি প্রসেস। এখানে মেডিসিনটা মানে নির্বাচন করাটা এতটাই সহজ, এতটাই সিম্পল, মানে এত সিম্পলি মেডিসিন প্রেসক্রিপশন করা কোনো প্যাথিতে সম্ভব না। যার কারণে আমাদেরকে একদিকে যেমন মেডিসিনের মানে ইয়েটা মানে এটা জানতে হবে মেডিসিনটা কোন অর্গানে কোন মেডিসিনটা কাজ করে। হ্যাঁ, মুড অফ অ্যাকশনটা জানতে হবে মেডিসিনের পাশাপাশি আমরা একটা ডিজিজকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা যদি ডিজিজটাকে না বুঝি, ডিজিজটাকে যদি আমরা খুব ভালো করে ফিল্টারিং না করতে পারি, তাহলে দেখা গেছে আমাদের মেডিসিন অ্যাপ্লাইটা ভুল হবে, আর ফলাফল হিসাবে কি হবে, আমাদের ফিডব্যাকটা আমরা আশা করি সেই ফিডব্যাকটা আসবে না, ঠিক আছে? কারণ দেখেন, বেসিক্যালি যেটা আমরা দেখি আর কি, আমাদের মানে যারা আমাদের ফলোয়ার, যারা ডাক্তার, তারা আসলে চায় কি যে ভাই আমাকে এমন কিছু দেন যে মিরাক্কেল, মানে এর ওপর যেন কিছু না হয়, ঠিক আছে? মানে এমন কিছু দেবেন যে মনে করেন যে আলাদিনের চেরাগ, আমি একটা ঘষা মারলাম, ওইখান থেকে একটা দৈত্য বাইরে গেল, দৈত্যকে বললাম আমার ইচ্ছা যে আমাকে এটা দাও ওইটা দাও। হ্যাঁ, এরকম কিছু মানুষ আশা করে। আসলে পৃথিবীতে এরকম আলাদিনের চেরাগ বলে চিকিৎসা বিজ্ঞানে কিছু নাই,
তো আপনাকে একটু পরিশ্রম করতে হবে, আপনাকে বুঝতে হবে। একদিকে আপনার মেডিসিনটাও যেমন বুঝতে হবে, আরেকদিকে আপনাকে ডিজিজটাও বুঝতে হবে, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, জাস্ট আপনাকে একটু মনোযোগ দিতে হবে, একটা স্থির মনোযোগ দেন, আপনার কিচ্ছু না, এখানে বেশি কিছু চাওয়া হয় নাই। এখন আপনি আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনি ঘরে থাকেন, অফিসে থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন সেখানে বসে আপনার ক্লাসটা শুনতে পাচ্ছেন। এক, দুই নাম্বার, আপনি যে কোনো কারণে আনফরচুনেটলি আপনি কোনো একটা ঝামেলায় পড়ে গেলেন, আপনার ক্লাসটা শুনতে পারেন নাই, লাইভ শুনতে পারেন নাই, ডাজেন্ট ম্যাটার, আমরা আপনাকে ক্লাসটার টোটাল ভিডিওটা মানে আপনাকে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি তখন অবসর সময়ে রাত্রে হোক, দুপুরে হোক, যখন আপনি ফ্রি আছেন ওই টাইমে আপনি ওই ভিডিওটা কি বলে ভিডিওটা দেখে আপনার ক্লাসটাকে রিকভার করে নিলেন। কতটা ফ্যাসিলিটি নিয়ে আমরা এখন বাস করতেছি। তো আমরা চাচ্ছি আপনারা একটু সময় দেন, নিজেকে সময় দেন, আমাদের সময় দেন, গ্রুপটাকে সময় দেন, ঠিক আছে? তো আসেন আমরা একনি নিয়ে আলোচনা করি। আমি আগেই বলছি যে একনি, তারপরে অ্যাপসা এবং কার্বাঙ্কেল, এগুলো প্রায় সেম জিনিস। হ্যাঁ, সেম জিনিস। সেটা হচ্ছে আমাদের যে স্কিনের এর ভিতরে যে আপনার যে গ্ল্যান্ডটা আছে, সেবাকাস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের ইনফ্লামেশন যখন হয় তখনই আমাদের এখানে এই অ্যাবসেস হয়, একনি হয়, কার্বাঙ্কেল হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তো একনিটা হচ্ছে একদম বেসিক লেভেলের, মানে আমাদের সর্বপ্রথম পড়া উচিত ছিল একনি, তারপরে অ্যাবসেস, তারপরে কার্বাঙ্কেল। কারণ কার্বাঙ্কেলটা হচ্ছে এই ইনফ্লামেশনের সবচেয়ে ক্রনিক স্টেজ কিংবা সবচেয়ে মানে ভাস্ট স্টেজ, যেখানে একসাথে অনেকগুলো ইনফ্লামেশন ডেভেলপ করে এবং সেখানে মানে একটা জটিল কন্ডিশন তৈরি করে, সেটাকে আমরা কার্বাঙ্কেল বলি। বাট যখন সিঙ্গেল পাস ফরমেশন করে, সিঙ্গেল ইনফ্লামেশন হয়, সেইখানে সেটাকে আমরা অ্যাবসেস বলি। আর এটা হচ্ছে ঠিক সেম অ্যাবসেসের, কিন্তু এটা আরেকটু সংক্ষিপ্ত জায়গা নিয়ে আপনার তৈরি হয়, যার কারণে ওইটার মানে ইয়েটা মানে ওটার প্রকাশটা অত ব্যাপক হয় না। আবার একনি এবং অ্যাবসেস এই দুইটা জিনিস মানে প্রকাশের লোকেশনটাও ভিন্ন, যার কারণে যেমন একনিটা আসলে মূলত আমাদের কোথায় কোথায় হয়, এটা মুখের দিকে বেশি হয়। হ্যাঁ, মুখমণ্ডলে আমাদের এই একনিটা সবচেয়ে বেশি দেখা যায়। এরপর আবার পিঠেও দেখা যায় কিছু। হ্যাঁ, পিঠেও আমাদের এই একনিটা বেশি দেখা দেয়, কিন্তু আমাদের শরীরের সমস্ত জায়গায় কিন্তু এই একনিটা হয় না। সবচেয়ে বেশি হয় মুখে, তারপর হয় পিঠে, কাঁধে হয় কিছু, এবং আর বক্ষে হয় কিছু, যেখানে আমাদের এই যে সেবাকাস গ্ল্যান্ডের মানে যেখান থেকে আমাদের তেল তৈরি হয় আমাদের বডিতে, হ্যাঁ, তেল সিক্রেশন হয়, সেই জায়গায় যে তেল গ্রন্থিগুলো যেখানে বেশি, সেখানে আমাদের বেশি একনি হয়। হ্যাঁ, তো এটা যদি এটা ডেফিনেশনটা আমরা একটু সহজভাবে বলি, সিঙ্গেল ইনফ্লামেশন অফ দ্য পাইলোসেবাকাস ইউনিট। পাইলোসেবাকাস ইউনিটটা কি, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। পাইলোসেবাকাস ইউনিট হচ্ছে স্কিনের একটা স্তর, যেখানে স্কিনের এই যে আমি ছবিটা দেখাচ্ছি আপনারা, এটাকে বলা হয় পাইলোসেবাকাস ইউনিট, ঠিক আছে? এই পাইলোসেবাকাস ইউনিটে কি থাকে, একটা সেবাকাস গ্ল্যান্ড থাকে, একটা মাসেলস থাকে, হ্যাঁ, যেটা পিলি মাসল বলা হয়, এরেটিওর পিলি মাসল বলা হয়। এখানে একটা হেয়ার শাফট থাকে, এবং এই হেয়ার শ্যাফট এবং এই গ্ল্যান্ড মিলে এখানে যদি কোনো কারণে এখানে এই যে গ্রন্থিটা আছে, এই সেবাকাস গ্ল্যান্ডের কারণে এখান থেকে যে সিক্রেশনটা আমাদের বডিতে আউট হয়, সেখানে যদি কোনো কারণে ব্লকেজ তৈরি হওয়ার কারণে এখানে যখন ইনফ্লামেশন তৈরি হয়, তখনই আমাদের এই পিম্পলটা হয়, ঠিক আছে? এটা একটা দীর্ঘস্থায়ী প্রদাহ, এটা দীর্ঘস্থায়ী প্রদাহ, যেটা পিলোসেবাকাস ইউনিটে মানে প্রকাশ পায়, ঠিক আছে? আমরা যদি এটাকে সংক্ষিপ্ত বলতে পারি আর কি, যখন ত্বকের সেবাকাস গ্রন্থি থেকে অতিরিক্ত তেল, হ্যাঁ, যেটাকে আমরা বলি সেবাম, হ্যাঁ, এই সেবাকাস গ্ল্যান্ড থেকে যে তেলটা নিঃসরণ হয় এটা বলা হয় সেবাম। যখন অতিরিক্ত তেল নিঃসরণ হয় এবং এখানে আমাদের আমাদের স্কিনে প্রতিনিয়ত আমাদের স্কিন সেল মারা যায়, নতুন সেল তৈরি হয়। এই যে মৃত যে সেলগুলো আছে, এই মৃত সেলগুলো জমে এবং এটার সাথে কিছু ব্যাকটেরিয়া সংক্রমিত হয়, যার ফলে ওই চুলের যে ফলিকলগুলো আছে, সেই ফলিকলগুলো চুলের গোড়ায় যে ফলিকলগুলো আছে, সেই ফলিকলগুলো ব্লক হয়ে যায়, ব্লক হয়ে ছোট বড় দানা তৈরি করে এবং সেখানে ইনফ্লামেশনের পুঁজ তৈরি করে, এবং পুঁজের কারণে সেখানে ছোট্ট একটা ফোড়া তৈরি হয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যেটাকে বলা হয়।
ওইখান থেকে আমাদের এই একটি জন্ম হয়, যেটাকে আমরা সাধারণত একনি ভালগারিস বলে থাকি। ঠিক আছে, ব্রণটা যে হয় এটা একটা ছোট্ট একটা দানার মতন হয়, যেটা আমাদের মেডিকেল ভাষা বলা হয় কমেডন্স। ঠিক আছে, হ্যাঁ, এটাকে ছোট দানা বা গোটার মতন বলা হয়। এছাড়াও আরো পাপুল, যেটা ছোট্ট লাল উঁচু একটা লেশন, যেটা একটা স্থানীয় প্রদাহ বলা হয়। পাশচুল দেখা দেয়, নুডলস দেখা যায়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে সিস্ট দেখা যায়। সিস্ট আপনারা জানেন, যেটা নরম পুঁজ ভর্তি, মানে একটু বড় আকার হয়ে থাকে, এটাকে আমরা সিস্ট বলি। কিন্তু নুডলগুলো কিন্তু শক্ত হয়, অনেক ব্রণগুলো হয় শক্ত। ঠিক আছে, স্পর্শকাতর, এবং এটা অনেক গভীর পর্যন্ত যায় এই লেশনটা তৈরি হয় এবং ফোলা থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা ব্রণের মধ্যে পেয়ে থাকি। ঠিক আছে, তো ব্র্যান্ডের যদি আমরা প্যাথোলজিক্যাল একটু দিকটা দেখে থাকি ব্রণের, হ্যাঁ, প্যাথোলজিক্যাল গুলো যদি দেখে থাকি, তাহলে দেখা যায় যে অতিরিক্ত তেল উৎপাদনের কারণে এবং ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এখানে একটা লিপিড সমৃদ্ধ পরিবেশ তৈরি করে। একটা লিপিড, হ্যাঁ, এখানে একটা লিপিড মানে তেলের একটা পরিবেশ তৈরি করে, যেখানে মানে অতিরিক্ত মাত্রায়, হ্যাঁ হ্যাঁ, ফলিকুলারে হাইপার ক্যারাটাইন, ক্যারাটিনাইজেশন যেটাকে বলা হয়, ক্যারাটিনাইজেশন তৈরি হয়, যার কারণে ওই যে ফলিকুলের মুখগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে এখানে ছোট ছোট গোটা তৈরি হয়। ঠিক আছে, সেটাকে মাইক্রো কমেটস বলা হয়, মাইক্রো কমেটস তৈরি হয়, যার কারণে আমাদের এই ব্রণগুলা তৈরি হয়। এখানে যে ব্যাকটেরিয়াটা কাজ করে সেটাকে বলা হয় কিউটি ব্যাকটেরিয়া। হ্যাঁ, কিউটি ব্যাকটেরিয়া এখানে আক্রমণ করে, যার কারণে আমাদের এই একনিটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপনার একনির ডেফিনেশন। আমরা একনি বলতে এটাই বুঝি। আমরা যদি একনির কারণ সম্পর্কে বলি, যেখানে এক ধরনের ইনফেকশন হয় একটা ব্যাকটেরিয়ার দ্বারা, হ্যাঁ, সে ব্যাকটেরিয়ার নামটা আমরা এইমাত্র জানলাম, কিউটি ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা প্রোপাইনিও ব্যাকটেরিয়ামও বলা হয় এর আগে। তো এই ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে এটা হয়। তারপরে এটা বিভিন্ন সময় হরমোন যে ইনব্যালেন্স বলা হয়, হরমোন জনিত যে পরিবর্তনটা হয়, যেটা বয়সন্ধিকালে দেখা দেয়। হ্যাঁ, মাসিক চক্র যখন শুরু হয় তখন মেয়েদের শরীরে যে হরমোনের যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনের কারণে এই পিম্পলগুলা তৈরি হয়। অনেক সময় গর্ভাবস্থাতেও আপনার এই পিম্পলগুলা তৈরি হতে পারে। হ্যাঁ, এবং পাশাপাশি যখন যাদের পিসিওডি কিংবা পিসিওএস বলা হয়, যেটা পলিসিস্টিক ওভারিয়াম সিনড্রোম বলা হয়, যখন পিসিওডি হয় তখনও কিন্তু আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে হোক কিংবা পিসিওডির কারণে হোক আমাদের এই ব্রণের সমস্যাটা দেখা দেয়, যার কারণে পুরুষদের তুলনায় মহিলাদের ব্রণের প্রবণতাটা বেশি থাকে। ঠিক আছে, আর অতিরিক্ত তেল উৎপাদন হয়, যেটাকে আমরা হাইপার ক্যারাটাইজেশন বলা হয়। সেবাম যখন অতিরিক্ত সিক্রেশন করা হয়, অতিরিক্ত সিক্রেশনের কারণে আপনার এই ব্রণটা বেশি হয়। এবং যে ব্যাকটেরিয়াটা আছে, যে ব্যাকটেরিয়াটাকে বলা হয় প্রোপাইনো, সরি আমার একটা কল চলে আসছিল। আচ্ছা, প্রোপাইনো ব্যাকটেরিয়াম নামক একটা ব্যাকটেরিয়া আছে, এটা সংক্রমণের কারণে আমাদের এই একনিটা হয়। এছাড়া ত্বকের অতিরিক্ত মাত্রায় মৃতকোষ যখন তৈরি হয়ে যায়, এই মৃতকোষ জমে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়াটা হয়। আর বিশেষ করে জেনেটিক্যাল কারণেও কিন্তু অনেক সময় আমাদের একনিটা হয়। হ্যাঁ, মানে জেনেটিক্যাল, হ্যাঁ, যে মায়েরও হয়েছে কিংবা তার দাদির ছিল, এরকম জেনেটিক্যাল কারণে অনেক সময় কিন্তু আপনার এই ব্রণ হওয়ার প্রবণতা দেখা দেয়। ঠিক আছে, এছাড়া আপনার যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স যখন বডিতে তৈরি হয়, তখনই কিন্তু আপনার ব্রণের প্রবণতা তৈরি হয়। ঠিক আছে, তারপরে স্ট্রেসের কারণে, যারা অতিরিক্ত মানসিক স্ট্রেসে থাকে, স্ট্রেসের কারণে কিন্তু আপনার এই ব্রণটা হয়। হ্যাঁ, আচ্ছা, স্ট্রেস বলতে আমরা যে মানে একটা বয়সের সময় এসে আমাদের যে ইয়েটা হয়, কি বলে, বসন্তে গেলে যে স্ট্রেসটা দেখা যায় কিংবা ঘুমের অভাব দেখা দেয়, তখনও কিন্তু আমাদের এই ব্রণটা দেখা যায়। আরেকটা জিনিস হয়,
যে প্রসাধনী ব্যবহার করে, বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে তাদের কোনো একনি ছিল না, কিন্তু অতিরিক্ত প্রসাধনী, কেমিক্যালযুক্ত প্রসাধনীর কারণে, প্রসাধনী ব্যবহার করার কারণে এই একনিটা হয়ে থাকে। ধরো হ্যাঁ, অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করার কারণে, বিশেষ করে অয়েলি যে প্রসাধনীগুলো আছে এগুলো ব্যবহার করার কারণে আমাদের এই একনি সমস্যাটা দেখা দেয়। ঠিক আছে, তো ব্রণ আসলে কোনো একটা একক কারণে হয় না, এটা একটা বহুমুখী সমস্যা, যেখানে একাধিক বিষয়গুলো কাজ করে, একসাথে কাজ করে করে এই ক্ষতগুলো সৃষ্টি করে। ব্রণের যে মানে মূল যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে পিলোসেবাসিয়াস ইউনিট। আমরা আগেই বলছি যেটা চুলের যে গোড়াটা আছে, ওখানে যে সেবাকাস গ্ল্যান্ডটা আছে, এটা নিয়ে গঠিত। এই ইউনিটের যখন কার্যক্ষমতা ব্যাঘাত ঘটে তখনই কিন্তু ব্রণটা তৈরি হয়। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি ব্রণের অন্যতম কারণ হচ্ছে আমাদের সেবাকাস গ্ল্যান্ডের মানে হাইপার অ্যাক্টিভিটি, যেটা তেল গ্রন্থির অতি সক্রিয়তার কারণে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় থেকে অ্যান্ড্রোজেনিক হরমোনের প্রভাব থাকে, বিশেষ করে কিশোর অবস্থায় তেল গ্রন্থিকে অনেক বড় করে তোলে এবং অতিরিক্ত তেল উৎপাদন করে। এই তেলের কারণে কিন্তু ফলিকুলারগুলো ব্লকেজ হয়ে ব্যাকটেরিয়ার মানে আক্রমণের একটা উপযোগী পরিবেশ তৈরি করে ফেলে, যার কারণে আমাদের এই ব্রণের সমস্যাগুলো বেশি বেশি দেখা দেয়। তো এটিওলজিগুলো আমরা যদি একটু দেখি, এই কারণগুলো এইভাবে, কারণগুলো এটা হয়ে থাকে। আমরা যদি একটু ব্রণের টাইপ নিয়ে আলোচনা করি, ব্রণগুলোর মানে টাইপ, কি ধরনের ব্রণ আমাদের সচরাচর হয়ে থাকে, এটাকে প্রথমত আমরা মানে ব্রণ বলতে যেটা সাধারণ ভাষায় বলছি সেটা হচ্ছে একনি ভালগারিস। একনি ভালগারিস আমাদের খুব সাধারণ একটা ব্রণ, যেটা আমাদের কিশোর এবং তরুণদের মধ্যে বেশি দেখা দেয়। আর এই অবস্থাতে ব্রণগুলো হয়, ব্রণ আসলে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্রণ তেমন হয় না, কিশোরীদের ক্ষেত্রে বেশি হয়, এবং এটাকে আমরা একনি ভালগারিস বলে থাকি। এটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ছোট্ট করে দানা দানা তৈরি হয়। পাপুস, পাস্তুল, নুডলস কিংবা সিস্ট এর সমন্বয় হয়ে থাকে। আর এইগুলো আসলে কিশোর বয়সের মুখে বেশি হয়ে থাকে, কারো কারো পিঠে এবং বক্ষে দেখা যায়, কারণ এইসব এলাকার মধ্যে তেল গ্রন্থিগুলো বেশি থাকে, সেবাকাস গ্ল্যান্ডগুলো বেশি থাকে, যার কারণে ওই সকল স্থানে যখন ব্রণগুলো হয় সেটাকে আমরা একনি ভালগারিসি বলে থাকি। এছাড়া আরেকটা ভালগারিস, আরেকটা একনি আমরা দেখে থাকি, সেটার নাম হচ্ছে কাংলো বাটা একনি কাংলো বাটা ইংলিশ একনি কাংলো বাটা, যেটা এটা হচ্ছে মানে একনি ভালগারিসেরই একটা রূপ, কিন্তু এটা একটা ক্রনিক স্টেজে চলে যায়। ঠিক আছে, এতে আপনার যে গোটাগুলো আছে, এটা দানাগুলো আছে একটু বড় বড় হয় এবং প্রদাহযুক্ত হয়, এবং এটার যে নোডুলগুলোতে প্রদাহ থাকে বেশি, এবং কখনো কখনো এটা অ্যাবসেসের মতো দেখা যায়, মানে ব্রণগুলো দেখতে মানে অ্যাবসেস, মানে ছোট ছোট একটা অ্যাবসেস। আমি একটু দেখাই, এই যে দেখেন, ঠিক আছে, মানে মনে হচ্ছে যে ছোট ছোট ফোড়া হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, ঠিক আছে, এই যে মনে হয় যে প্রচুর ফোড়া হয়ে গেছে, এরকম যখন ভয়াবহ ভয়াবহ অবস্থা ধারণ করে, তখন আমরা এটা একনি কাংলো বাটা ধরে নিতে পারি। ঠিক আছে, এইসব প্রচুর এইসব পরবর্তীতে এটা একটা দাগ তৈরি করে ফেলে। এবং এটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, সবচেয়ে বেশি এই ধরনের ব্রণগুলো। খুবই মানে মারাত্মক লেভেলের। এটা পুরুষদের মধ্যে দেখা যায় এই ব্রণগুলো। আমরা ব্রণের যদি আরো একটা টাইপ দেখি, সেটা হচ্ছে একনি ফালমিনান্স। এটা একটা বিরল ধরনের হয়, এটা আকস্মিক এবং তীব্র থাকে, এবং এটা হঠাৎ করে একটা ব্যথাযুক্ত এবং আলসারযুক্ত হয়ে থাকে, এবং এটা মানে এই ব্রণের সাথে আমাদের শরীরে কিছু সিস্টেমিক লক্ষণ থাকে। ঠিক আছে, সিস্টেমিক লক্ষণ যেটা আমরা সাধারণ অ্যাবসেসে পাই না, কিন্তু কার্বাঙ্কেলে পাই। সেই সিস্টেমিক লক্ষণগুলো কি থাকে? জ্বর থাকে, দুর্বলতা থাকে, জয়েন্টে পেইন থাকে, এই ধরনের মানে আমাদের যে ইমিউনিটি সিস্টেমটা আছে, ইমিউনি সিস্টেমের একটা মানে মানে ইমিউনি সিস্টেমটা আক্রান্ত হয়েছে, এই ধরনের কিছু সিস্টেমিক লক্ষণ তৈরি হয়। ঠিক আছে, একনি ফালমিনান্সে। তখন আমাদের এই ট্রিটমেন্টটাকে একটু ব্যতিক্রমভাবে করতে হয়। এরপর আরেকটা আছে একনি মেকানিকা বলতে আসলে যারা বিভিন্ন মানে যন্ত্রপাতি নিয়ে কাজ করে, যারা খেলোয়াড় কিংবা যারা হেলমেট পরে কিংবা টাইট কাপড় পরে, অতিরিক্ত মাস্ক ব্যবহার করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে ব্রণগুলো হয় সেটাকে বলা হয় একনি মেকানিকা।
পরে আরেকটা আছে একনি রোসাসিয়া এটা হচ্ছে এটা একটু মানে একনি ভালগারিসের থেকে একটু আলাদা। এটা একটু দীর্ঘস্থায়ী প্রদাহ হয়, লালচে ভাব থাকে এবং একনি ভালগারিসের মতন পাপুস পাঁচচুলা সবকিছুই থাকে। সাধারণত এটা 30 বছরের বয়সের পরে হয়। এর মধ্যে গোটাটা থাকে না, মানে গোটা গোটা যেগুলো হয় এগুলো গোটা হয় না, গোটা গোটা তেমন থাকে না, ডাইরেক্ট যেমন মনে করেন সিস্টের মতন কিছু লালচে ভাব থাকে, হ্যাঁ একটা প্রদাহ থাকে। তো তখন আমরা এটাকে এখনি ডিসোসিয়া বলবো আর কি, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ব্রণগুলোর টাইপ। তো ব্রণগুলোরে আমরা আসলে অন্যভাবে যদি আমরা একটু বিবেচনা করি টাইপটাকে নিয়ে, তো ব্রণগুলো যেমন ব্ল্যাক হেড, হোয়াইট হেড। ব্ল্যাক হেড বলতে হচ্ছে যারা মানে লোমকূপগুলো খোলা খোলা থাকে এবং এটার কারণে এখানে কালো দাগ হয়। আর হোয়াইট হেডে লোমকূপগুলো বন্ধ থাকে এবং এখানে দানাটা জমে সাদা দানা তৈরি হয়, ঠিক আছে। পাপুস যেটা তৈরি হয় সেখানে লালচে ছোট ছোট ফোলা দানা থাকে। আর পুষ্চুর যেটাকে সেখানে পুষ তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ পুজের দানাটা থাকে, ঠিক আছে। আর সিস্ট যেটা সেটা একটু গভীর হয়, হ্যাঁ এবং এটা ব্যথাযুক্ত হয়, ফোলার মতন হয়, ঠিক আছে। এই আমরা একটু গ্রেড নিয়ে যদি আলোচনা করি, আমাদের গ্রেড আমাদের এই একনিতে কয়েকটা গ্রেড পাওয়া যায়। একটা নাম হচ্ছে গ্রেড 1, হ্যাঁ যেটা মাইল্ড একনি বলা হয়। এই ব্রণের প্রাথমিক অবস্থা থাকে এবং এটা তীব্রতা সবচেয়ে কম থাকে এবং এটা যে প্রদাহিত অবস্থাটা খুব কম থাকে, মানে অপ্রদাহিত জনিত অবস্থা থাকে। এবং এখানে দেখা যায় আপনার মানে ব্ল্যাক হেডটা এবং হোয়াইট হেডটা বেশি দেখা যায়। আর এবং একটু লালচে ভাব থাকে, কাতরতা তেমন থাকে না, দাগ থাকে না, হ্যাঁ থাকলেও খুব কম থাকে। এরকম একটা কম প্রদাহজনিত অবস্থা যেটা হয় তখন এটাকে আমরা মাইল্ড একনি বলবো। কিন্তু মডারেট একনিতে যে একটু মানে পাশচুল একটু বেশি দেখা যায়, একটু টুসটুস থাকে, ত্বকটা লালচে ভাব হয়ে যায়, একটু জ্বালা জ্বালা করে, রোগীর একটু স্পর্শকাতরতা দেখা যায়, অস্থিরতা দেখা দেয়, ঠিক আছে। এবং ওইগুলো পরবর্তীতে একটা স্থায়ী দাগ তৈরি করে ফেলে, ঠিক আছে। মানে ব্রণটা পেকে গেলে, মানে ব্রণটা যদি পেকে এটা গালে দেওয়া হয় এরপর একটা দাগ তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ এবং এটা এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এটা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে এই প্রদাহজনিত কারণে হাইপার পিগমেন্টেশন তৈরি হতে পারে, মানে ওখানে একটা স্থায়ী দাগ তৈরি হয়ে যায় আর কি, ঠিক আছে, হাইপার পিগমেন্টেশনের কারণে। হ্যাঁ তো এটা পরবর্তীতে বলবো যেটা আমার ব্রণের দাগ তৈরি হয়েছে। হ্যাঁ তো মডারেট ব্রণ যেগুলো সেগুলোতে এই দাগটা তৈরি হয়, ঠিক আছে। কিন্তু যেটা মাইল্ড ব্রণ সেখানে এই দাগগুলো তৈরি হয় না। আর যেটা মডারেট, হ্যাঁ মডারেট নিয়ে যেটাকে বলা হয় সেগুলাতে প্রদাহজনিত অবস্থাটা একটু ডিপে থাকে, এটা সংখ্যাটা বেশি হয়ে যায়, পাশচুল এবং এটার গভীরতা অনেক বেশি থাকে, ঠিক আছে। এটা মুখের পাশাপাশি এগুলো অনেকে বক্ষে, কাঁধে, পিঠে ছড়ায় যায় আর কি, শুধু মুখে হয় না। যাদের মুখের পাশাপাশি আপনার শরীরের অন্যান্য অংশে এই ব্রণগুলো দেখা যায় তাহলে বুঝবেন যে এটা হচ্ছে সিভিয়ার কন্ডিশনে আছে। এটা একটা তো তো ওই সকল কন্ডিশনে দেখা যাচ্ছে দাগের ঝুঁকি তো থাকেই, হ্যাঁ এবং ওইসবের কারণে তারা মানে এটা মানসিকভাবে একটা চাপ তৈরি করে, যে মুখের মধ্যে একটা ব্রণ থাকলো মানসিক, হ্যাঁ তখন তাদের মনটা ভেঙে যায়, মুখের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, প্রায় মুখটা লাল ফোলা, এবং মানে একটা বিকট একটা অবস্থা দেখা দেয় এই কারণে। আর যেটা আমরা বলবো সিস্টিক একনি যেটা, হ্যাঁ নোডুলো সিস্টিক যেটা একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। এখানে দেখা গেছে অনেক প্রচন্ড পরিমাণে ব্যথাযুক্ত নোডুল সিস্ট দেখা দেয়, অ্যাক্সিসের মতন দেখা দেয়, ঠিক আছে। হ্যাঁ যেটা লেসনগুলো অনেক গভীর হয়, বড় হয়, হ্যাঁ টিস্যুগুলো ধ্বংস হইতে থাকে এবং যে দাগগুলো আছে সেই দাগগুলো স্থায়ীভাবে দাগ হয়ে যায়, গর্ত হয়ে যায়, একটা মুখটাকে একটা বিকৃত অবস্থায় নিয়ে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে অ্যাডভান্স একনি কন্ডিশনে এই অবস্থাটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এটা গুরুতর অবস্থা যেটাকে আমরা বলি সিভিয়ার, মানে এটা এক্সট্রা সিভিয়ার একটা কন্ডিশন এটার মধ্যে চলে আসে, ঠিক আছে। এবার আসেন আমরা একটু সাইন সিমটম নিয়ে আলোচনা করি। আচ্ছা আচ্ছা এর কমেডন হলো, আচ্ছা প্রথম লক্ষণ কমেডন মানে একটা দানা, ঠিক আছে। এটাকে দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেন
ওপেন কমেডন যেটাকে আমরা ব্ল্যাক হেড বলি, আর যেটা ক্লোজ কমেডন সেটাকে আমরা হোয়াইট হেড বলি। হ্যাঁ, যেখানে ফলিকুলের মুখগুলো আপনার ওপেন থাকার কারণে সেখানে অক্সিজেনের উপস্থিতিতে অক্সাইডাইজেশন হয়ে ওইখানে এক ধরনের প্লাক তৈরি করে। এই প্লাক তৈরি করার কারণে ওইখানে যে ব্রনটা হয় এটা কালচে দাগ তৈরি হয়, এটাকে বলা হয় ব্ল্যাক হেডস। হ্যাঁ, কিন্তু যেটা ক্লোজ কমেডন, যে ক্লোজ কমেডনে আপনার অক্সিজেনের উপস্থিতিটা ওখানে তৈরি হয় না, যেহেতু এটা ক্লোজ। হ্যাঁ, যার কারণে ওইখানে অক্সিডাইজেশন না হওয়ার কারণে ওই ব্রনগুলো সাদা 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 হয়, তাদের রঙগুলো হালকা সাদা মতন হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম লক্ষণ কমেডন্সের। এরপরে আছে প্যাপুলসটা হচ্ছে কি ছোট লাল উঁচু একটা লেসন, ছোট লাল উঁচুটা লেসন। হ্যাঁ, এটা মূলত মানে একটা কমেডন্সের মতোই, বাট এটা উঁচু লাল এবং রেশম হয়ে থাকে। এটা একটা স্থানীয় প্রদাহ তৈরি করে। আর পার্শ্বল যেটা, এটার মধ্যে পুষ তৈরি হয়। হ্যাঁ, পার্শ্বল যেটা, হ্যাঁ এটা পুষ তৈরি হয়, কিন্তু পাপুলসে কোনো পুষ তৈরি হয় না। ঠিক আছে, এটা মানে পুষ ছাড়া আর কি। হ্যাঁ, আর যেটা পার্শ্বল এটাতে পুষ তৈরি হয়। আর যেটা আমরা নোডল বলবো, নোডলস যেটা সেটা সেখানে দেখা যায় এটা শক্ত হয়, স্পর্শকাতর হয়, এবং এটা অনেক গভীর পর্যন্ত এটা চলে যায় নুডলস। আর সিসটাও এরকম অনেক বড় হয় এবং নরম হয়, এটার মধ্যে প্রচুর পুষ থাকে। ঠিক আছে, এই এই লক্ষণগুলো আমাদের ব্রণের মধ্যে পাওয়া যায়। এবং ব্রণের যে সাধারণ যে লক্ষণগুলো, লালচে ভাব থাকে, ফোলা ভাব থাকে, একটু উষ্ণতা থাকে। হ্যাঁ, এবং প্রদাহজনিত পরবর্তী অবস্থায় একটু দাগ করে, হাইপার পিগমেন্টেশন করে। হ্যাঁ, এই লক্ষণগুলো আমরা একনির মধ্যে পেয়ে থাকি। ওকে, ঠিক আছে। তো একনিতে আমরা যদি দেখি যে এই যে মানে যে কন্ডিশনটা, আমরা যদি এই কেন হচ্ছে, এখানে মৃত কোষগুলো এবং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এখানে আপনার একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে। তো ইনফ্লামেশন দূর করার জন্য আমাদের L1 মেডিসিনটা চমৎকার কাজ করে। আমরা যদি L1 মেডিসিনটাকে আরো অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা দেখা যায় যে আমাদের এই ব্রনটাকে আমরা দ্রুত রিকভারি করতে পারবো। ঠিক আছে, তো আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা মানে ট্রিটমেন্টগুলোতে আমরা কি কি মেডিসিন অ্যাপ্লাই করব। তো এর মধ্যে যে কমপ্লিকেশনটা, আমাদের ব্রণ হওয়ার পরে কি ধরনের কমপ্লিকেশনগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, হ্যাঁ, প্রথম যে কমপ্লিকেশনটা সেটা হচ্ছে স্ক্যারিং বলতে কি মানে দাগ। হ্যাঁ, এটা মানে সবচেয়ে বেশি মানসিক টর্চারিং করে, যে ব্রণ হওয়ার পরে মুখের উপর এক ধরনের দাগ পড়ে যায়। ঠিক আছে, যদি গুরুতর কন্ডিশনে চলে যায় তাহলে দাগটার গভীরতা বেশি হয় এবং এটা স্থায়ী হয়ে যায়, এবং এটা পরবর্তীতে খুব সহজে এটা ভালো হইতে চায় না। ঠিক আছে, আর পরবর্তীতে দেখা যায় যে পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন হয়। পিগমেন্টেশন বলতে হলে আপনার অতিরিক্ত মাত্রায় মেলানিনটা তৈরি হওয়ার কারণে এখানে পিগমেন্টেশন তৈরি হয়। হ্যাঁ, যেটার কারণে ওইখানে কালচে দাগ পড়ে, এবং এই দাগটা অনেকের ক্ষেত্রে খুব গাঢ় হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে হাইপার পিগমেন্টেশন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় লেশনগুলো সরে যায় এবং ত্বকের রংটা হ্রাস পায়, মানে সেখানে কালো দাগ না হয়ে দাগটা একটু হালকা সাদাটে হয়ে যায়। ঠিক আছে, এটা উভয় অবস্থায় আপনার দীর্ঘস্থায়ী হয় এই পিগমেন্টেশনটা। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী স্কিনটা পরিবর্তন হয়ে যায়, স্কিনের ত্বকটা মোটা হয়ে যায়, অসম হয়ে যায়, গর্ত হয়ে যায়। ঠিক আছে, ফলিকুলগুলো প্রসারিত হয়ে যায়, সাবাকাস গ্ল্যান্ডগুলো অতিরিক্ত বড় হয়ে যায়। ঠিক আছে, এই সকল বিভিন্ন ধরনের লক্ষণগুলো দেখা দেয়। আর বিশেষ করে মেন্টাল ডিপ্রেশনে যায়। হ্যাঁ, অনেকে ব্রণিং থাকার কারণে তাদের ভিতরে একটু মেন্টালি ডিপ্রেশন কাজ করে, একটু টেনশন কাজ করে। হ্যাঁ, দেখা গেছে আত্মবিশ্বাস কমে যায়। এরকম নানান মানসিক যে সমস্যাগুলো আমাদের ব্রণের রোগীর ক্ষেত্রে তৈরি হয়। ওকে, আসেন ব্রণের ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো। সাধারণত ব্রণের চিকিৎসার ক্ষেত্রে তেমন একটা ডায়াগনোসিসের প্রয়োজন হয় না, কারণ এটা একটা সিম্পল রোগ, এটা সাধারণ চিকিৎসা দিলেই ভালো হয়ে যায়। ক্ষেত্র বিশেষে আমাদের একটু ভাবতে হয় যে সেখানে যদি এটা ক্রনিক স্টেজে চলে যায় তাহলে আমাদের রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়। তো পরীক্ষা নিরীক্ষা দিয়ে তাদের বডি অ্যালার্জিটিক লেভেলগুলো দেখতে হয়, ইনফ্লামেশন কন্ডিশনটা দেখতে হয়। সেখানে যদি আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটাকে দেখতে পারি সিবিসি দিয়ে, দেখা যায় যে তার ইএসআরটা কতটুকু বাড়লো। ঠিক আছে, ইএসআরটা তার ঠিকঠাক আছে কিনা। যদি ইএসআরটা অনেক বেশি বেড়ে যায় তাহলে আমাদের মেডিসিনের অ্যাপ্লাইটা একটু বাড়াইতে হবে। কারো যদি হরমোনাল
সমস্যা থাকে, হরমোনজনিত যদি সমস্যা থাকে, তাহলে আমাদেরকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়। হ্যাঁ, যেমন আপনার টিএসএইচ হরমোন, হ্যাঁ, এলএইচ, এফএসএইচ, এই এই পরীক্ষাগুলো এই জন্য দেওয়া হয় যে অনেক সময় হরমোনাল যদি ইনব্যালেন্স হয়, কারো যদি পিসিওডি হয়, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে আমাদের কিন্তু ব্রণগুলো সারাইতে সমস্যা হয়। এই সকল ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে ওই আপনার থাইরয়েডের চিকিৎসা করতে হবে, করে তারপরে হরমোনজনিত সমস্যাগুলোকে ঠিক করার পরে আমাদের ব্রণটা এমনি এমনি ভালো হয়ে যাবে। কিছু ক্ষেত্রে অল্প কিছু মেডিসিন দিলে আপনার এটা ভালো হয়ে যাবে। লিপিড প্রোফাইলও টেস্ট করতে হবে, যাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণ লিপিড আছে, তেলের পরিমাণটা বেশি আছে, চর্বির পরিমাণটা বেশি আছে, তাদের ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেখানে যদি আমরা লিপিড প্রোফাইলটা দেখি, তাহলে লিপিড তাদের বডির থেকে লিপিড কমানোর জন্য, কোলেস্ট্রল কমানোর জন্য, টিজি কমানোর জন্য আমাদের আলাদা চিকিৎসা দিতে হবে। এছাড়া আমি আগেও বলছি, আমাদের একটা কজ হচ্ছে আপনার ডায়াবেটিস, ফাস্টিং ব্লাড সুগার কিংবা র্যান্ডম ব্লাড সুগার, এটা আপনার দিতে হবে। র্যান্ডম ব্লাড সুগার দিয়ে আপনি দেখতে হবে তাদের ডায়াবেটিসের কী অবস্থা। হ্যাঁ, ডায়াবেটিস যদি কোনো কারণে যদি তাদের ডায়াবেটিসের কোনো সমস্যা থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা বোঝা যায়, ঠিক আছে, ওজিটিটি যেটাকে বলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। হ্যাঁ, হ্যাঁ, মানে গ্লুকোজ খাওয়ার পরে 2 ঘন্টা পরে তার ডায়াবেটিস সুগার লেভেলটা কী অবস্থায় আসলে, এটা আমরা পরীক্ষা করে তার ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা বুঝে ফেলতে পারি। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা দিতে হবে। তাহলে আমরা দেখবো যে আমাদের এই ব্রণের রোগীগুলোকে দ্রুত কিউর করতে পারবো। ঠিক আছে, এই হলো বিষয়। সার্জিক্যাল ভিউ, আসলে ব্রণের জন্য সার্জিক্যাল ভিউ তেমন একটা কিছু লাগে না। যদি ব্রণগুলো বেশি পুষযুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের হয়তো বা এটা ড্রেনেজ করে দেওয়া ভালো অনেক সময়। ঠিক আছে, তো এটার অপারেশনাল তেমন একটা কন্ডিশন আমরা মানে মনে করি না যে ওই ব্রণের কোনো অবস্থাতে আমাদের অপারেশন করা লাগতে পারে। ঠিক আছে, আমরা একটু চিকিৎসা নিয়ে কথা বলবো। এটা চিকিৎসাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিকভাবে চিকিৎসাটা দিতে পারি এবং রোগীকে যদি সঠিক পরামর্শ দিতে পারি, সঠিক পরামর্শ যাদের ব্রণ হয়েছে তারা ওষুধ খাওয়ার পাশাপাশি তাদের মুখটা পরিষ্কার রাখবে, কেমিক্যালযুক্ত যে তেলগুলো আছে তেলগুলো ব্যবহার করা বন্ধ করবে। হ্যাঁ, তেলগুলো যদি তারা কেমিক্যালযুক্ত সাবান ব্যবহার করা যদি বন্ধ করে, তারা যে ন্যাচারাল সাবান যেগুলো স্কিনে কোনো ক্ষতি করবে না, সেগুলো যদি ব্যবহার করে, নিয়মিত ফেস ওয়াশ করে, হ্যাঁ, এবং পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করে, এবং সঠিক মাত্রায় যদি তারা ঘুমায় এবং স্ট্রেস ম্যানেজমেন্টটা যদি তাদের ঠিক হয়ে যায়, তাহলে ব্রণের সমস্যাটা খুব দ্রুতই কিউর হয়ে যাবে। পাশাপাশি আমরা ওষুধ দিতে পারি। হ্যাঁ, ওষুধটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের রোগীগুলো সহজে ভালো হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে কি দিব, প্রথমে আমরা তাকে ওষুধ দিব হচ্ছে C15। এটা একটা আমাদের প্রিভেনশন। ঠিক আছে, প্রিভেন্টিভ হিসাবে আমাদের C15 1000 পাওয়ারের 2টা ডোজ 15 দিন পর পর আমাদের এটা দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, তার বডির থেকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক হয়ে যাবে, তার বডির মেটাবলিজমটা ঠিক হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে ব্রণের প্রবণতা তারা ধীরে ধীরে কমে যাবে। এর সাথে আমরা যে মেইন প্রোটোকলটা দিব S5Y। ঠিক আছে, ওয়াই কিসের উপর কাজ করে, ইনফ্লামেশনের উপর কাজ করে। আর S5 কোথায় কাজ করে, আমাদের ইপিডার্মিস লেয়ারে কাজ করে। আমরা যদি S5Y দুইটা দিয়ে থাকি, D5 দিয়ে থাকি, আর এর সাথে অল্টারনেট G4 দিয়ে থাকি, তাহলে আমাদের মনে হয় না ব্রণের একটা কেসও আমাদের ব্যর্থ হবে। ঠিক আছে, ব্রণের যত কেসই হোক না কেন, সব কেসগুলো আমরা এই দুইটা প্রোটোকল C15 1000 পাওয়ার 15 দিন পর দিয়ে দিবেন, এবং S5Y D5 এবং G4 D5 এই অল্টারনেট করে দিনে 3বার করে 10 ফোঁটা করে আপনি দিয়ে দেন, আপনার ব্রণের কেস ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। কিন্তু আমরা যদি দেখেন একটু ক্রনিক স্টেজে আছে, একটু বেশি চুলকাচ্ছে, হ্যাঁ, একটু ক্রনিক স্টেজে চলে গেছে, মানে আপনার এই ব্রণটা এপিডার্মিস লেয়ার থেকে ডার্মিস লেয়ারে চলে গেছে, তো ডার্মিস লেয়ারে তো আপনার S5 কাজ করবে না। তো সেখানে আমাদের S3 দিতে হবে, S3 C1 A3 F1 D5 দিয়ে আপনার G4 এর সাথে অল্টারনেট করে দিতে হবে। এর সাথে আপনি কী করবেন, C15টাকে 1000 পরে 2টা ডোজ 15 দিন পর পর দিয়ে দেন। এর সাথে আপনি এক্সটার্নাল ইউজ হিসাবে A2C5 APP GE দিয়ে দেন। ঠিক আছে, এটা আপনি কিভাবে তৈরি করবেন, এটা আপনি মনে করেন গোলাপ জলের সাথে আপনি 80 ml গোলাপ জল নেবেন, তার মধ্যে 10 ml বেসডিন কি বলে গ্লিসারিন নেবেন। ঠিক আছে, হ্যাঁ, 10 ml গ্লিসারিন নেবেন। হ্যাঁ, আর যদি অ্যালোভেরা নিতে পারেন আরও 10 ml নিয়ে নেবেন। এর সাথে আপনি 10 ফোঁটা করে, হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিন আপনি 15 ফোঁটা করে দেন। হ্যাঁ, তাহলে আপনার মনে করেন যে সরি 10 ফোঁটা করে দিলে
40 হয়ে যাবে, ঠিক আছে, আর 15 বলে দিলে 60 হয়ে যাবে। তার মানে আমরা 30 ml যদি আমরা তৈরি করি, 30 ml যদি আমরা 60 ফোঁটা দেই, তাহলে আপনি 30 ml এর মধ্যে আপনি 25 ml নিয়ে নেন আপনার রোজ ওয়াটার, আর আপনার 5 ml নিয়ে নেন আপনার গ্লিসারিন, আর মেডিসিনটা বাকিটুকু মেডিসিন দিয়ে দেন। এটা আপনি 2বার করে 3বার করে ইউজ করতে বলেন, দেখবেন যে আপনার ব্রণগুলো খুব দ্রুত রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমাদের একটা স্পেশাল ফর্মুলা আছে, যেটা আপনি যদি দেখেন যে একটু ক্রনিক স্টেজে আছে, অনেকদিন ধরে ভুগতেছে, অনেক চিকিৎসা নিচ্ছে, কোনো কাজ হচ্ছে না, তাহলে আমাদের এই স্পেশাল ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবেন। সেখানে আপনি কি করবেন, C3 30 কিংবা 200, ঠিক আছে, এটাকে বলা হয় গোল্ডেন ফর্মুলা, ঠিক আছে, এটাকে আমাদের গোল্ডেন ফর্মুলা বলা হয়। যে C13 আপনি C3 আপনি 30 দিয়ে দেন, এবং C15টাকে 10,000 পরে 15 দিন পর পর দেন, আর C3 30 আপনি দিনে 2বার করে দেন, আর যদি C3 200 দেন তাহলে দিনে 1বার করে দেন। এর সাথে S2C2L1A3YE 200 আপনি দিনে 2 থেকে 3বার দিয়ে দেন, ঠিক আছে। দেখবেন ইনশাল্লাহ আপনার ব্রণের কেস একটা কেসও আপনি ফেল হবে না, ঠিক আছে। তারপর আমি স্পেশালি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, যেটাকে আমাদের গোল্ডেন ফর্মুলা বলা হয়, যেটা যদি আপনারা প্রয়োগ করেন ব্রণের ক্ষেত্রে, আপনার ব্রণ এটাকে যদি আপনারা মনে করেন যে বানিয়ে রাখেন, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যদি আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, আশা করি আপনার কোনো রোগী, ব্রণের কোনো রোগী আপনি ফেল হবে না। সেটা S5C5A2 S3C3A3 এবং F1S2APP। দেখেন এটার প্রথম যে 2টা মেডিসিন, এটা ডার্মিস লেয়ারকে ক্লিয়ার করবে, পরে যে 3টা মেডিসিন এটা প্রথম 3টা মেডিসিন আপনি ইপিডার্মিস লেয়ারকে ক্লিয়ার করবে, এরপরে 3টা যে মেডিসিন আছে ডার্মিস লেয়ারকে ক্লিয়ার করবে। এরপরে S2টা কাজ করবে আপনার সেবাকাস গ্ল্যান্ডের উপর, যেটা আপনার অতিরিক্ত তেল নিঃসরণ করতেছে, হ্যাঁ, যেটাকে নিঃসরণটা কমায় ফেলবে, নার্ভ সিস্টেমটা আপনি স্কিনের নার্ভ সিস্টেমকে ডেভেলপ করে, আর এপিপিটা পুরো স্কিনটাকে গ্লো করে দিবে, ঠিক আছে। এবং স্কিন প্রোটেক্টর হিসেবে কাজ করবে এপিপি। তাহলে আপনি এই ফর্মুলা যদি দিয়ে দেন, এই ফর্মুলাটাকে আমরা বলা হচ্ছে এথনিক গোল্ডেন ফর্মুলা। এই একটা ফর্মুলাই আপনি অ্যাপ্লাই করলে আপনার মানে ব্রণের রোগী ইনশাল্লাহ একটাও ফেল হবে না। তো এই ছিল আজকে আমাদের টোটাল মানে ট্রিটমেন্ট প্রোটোকল। হ্যাঁ, আশা করি একনি নিয়ে আপনারা আর কখনো আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না। আশা করি একনি আপনারা সফলভাবে রুগী দেখতে পারবেন। ঠিক আছে। এরপরে আপনার বডি পিউরিফায়ারটি ইউজ করতে পারেন, অ্যালার্জি যাদের বেশি, যাদের দেখেন বডিতে অ্যালার্জি লেভেল বেশি আছে, সেখানে বডি পিউরিফায়ারটা আপনারা ইউজ করতে পারেন। আর তেমন কিছু লাগবে না, খালি বডি পিউরিফায়ারটা মাথায় রাখেন তাহলে হবে। এখানে মেন মেডিসিনটা G4 কাজ করবে, বডি পিউরিফায়ারটা কাজ করবে, দুটা। হ্যাঁ, আর C15 অবশ্যই দিবেন, এটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করবে। এরপর আপনার গোল্ডেন ফর্মুলা, স্পেশাল ফর্মুলা, আপনার যেটা যদি চুলকানি বেশি থাকে তাহলে C2 S3C1A3 F1 D5 ইউজ করবেন। আর যদি অতিরিক্ত চুলকানি থাকে, অতিরিক্ত ক্রনিক কন্ডিশন হয়, তাহলে আপনি এটা C3 এবং S2C2L1A3Y 200 ব্যবহার করবেন, ঠিক আছে। আশা করি আপনাদের একনিক কেসগুলো আপনারা উত্তরোত্তর সফলতা অর্জন করতে পারেন। জি হ্যাঁ, ওয়াদুদ স্যার, আপনি তো মনে হয় আজকে আমাকে একটা কেস দিয়েছিলেন ব্রণের। জি জি, আমি আসলে আজকে ক্লাস ভুলে গেছিলাম, বুঝছেন। আমি হঠাৎ করে চেম্বারে এসে দেখি ক্লাস চলতেছে, বলে ঢুকলাম, মাঝখান থেকে কথা বুঝি না, আমার মোবাইলের সাউন্ড কমে গেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা। আচ্ছা, ঠিক আছে। আপনি আজকে আমাদের ব্রণ নিয়ে আলোচনা হয়েছে, এর আগে আমরা প্রথম শুরু করছিলাম অ্যাবসেস নিয়ে, এরপরে কার্বাঙ্কেল, আজকে আমরা ব্রণ। মোটামুটি 3টা ক্লাস আমাদের স্কিনের উপর খুব চমৎকার ক্লাস হয়েছে। আশা করি এই 3টা ক্লাসকে যদি আপনারা ক্লিনিক্যালি ইউজ করেন, প্র্যাকটিসে, ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত সফলতা অর্জন করবেন স্যার। ইনশাআল্লাহ। S5C5A2 S3C3A3 F1S1APP 200, এটা কি সবগুলো মিলে মানে ইউজ করার জন্য? কিসের জন্য? হ্যাঁ, না, খাওয়ার জন্য। ইউজ তো একটাই, A2C5APPG, এটা D4 এ দিবেন। কতগুলো তারপরে হইলো যখন মেডিসিন? কতগুলো হইলো মানে কি? অনেক মেডিসিন হয়ে গেল না, একটা দুইটা তিনটা অনেক প্রোটোকল হয়ে গেল, 1 2 3 4 5। না, উনি তো সবগুলা দিতে বলে নাই, স্পেশাল কেস বলেই তো দিল। ক্লাসটা ফলো করলেই তো বুঝতে পারছেন কোন ক্ষেত্রে কোনটা দেওয়া হচ্ছে। ম্যাডাম বলেন, বিলকিস ম্যাডামের ডাউট কি বলেন? এতগুলা একটা 1 মিনিট জন্য, এতগুলা 1 মিনিট জন্য, এই যে এটা বলতেছি।
মানে এতগুলা বলতে কোনটা, মানে একটা প্রোটোকলে এতগুলা মেডিসিন না এতগুলা ফর্মুলা, কোনটা? এক একটা প্রোটোকলে এতগুলা মেডিসিন। আপনার সমস্যা কি এতগুলা মেডিসিন একসাথে যোগ করতে? কোন কোন বলেন, আপনি একসাথে দুইটা হোমিওপ্যাথিক ওষুধ দেন না কোনো রোগীরে? দেওয়া হয়। দেওয়া হয়। পৃথিবীর কোন বইয়ের মধ্যে লেখা আছে যে হোমিওপ্যাথি একসাথে দুইটা ওষুধ দেওয়া যায়? বলেন, কোন হ্যাঁ, আমি বইয়ে আছে মুখস্থ যে করি। হোমিওপ্যাথিক ওষুধ একসাথে দুইটা দেওয়া যায়? হোমিওপ্যাথি দেওয়া কিন্তু যায় আপনি না। কিন্তু আপনি ওটা দিছেন, কিন্তু এখানে আপনি দিছেন, অহরহ দিছেন। আর ন্যাচুরোপ্যাথিতে একসাথে 38টা মেডিসিন দেওয়া যায়, আর আপনি এখানে 3-4টা রে আমার ডাউট করতেছেন। এতদিনে আপনি আমার এই প্রশ্নটা করতেছেন না? না, কম দেওয়া গেলে ভালো হয়, যে গুরু যতটুকু গুরু সম্ভব কম 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 থাকলে ভালো হয়। গুরু গুরু মারা বিদ্যা শিক্ষা লাইছেন না? সব মিলে হয় না। সব আচ্ছা মিলে ঘটনা তো সবগুলা দেওয়া হয়েছে এখন। আচ্ছা পাপন আহ, ভাই, ওই যে গোল্ডেন ফর্মুলাটা যদি দেওয়া হয় তাহলে তো আমরা ওই মেইন প্রোটোকলটা প্রয়োজন নেই। না না, ওটা যদি আপনি মেন প্রোটোকলটা আপনি একদম প্রাইমারি লেভেল ইউজ করবেন। এখন হ্যাঁ গোল্ডেনটা হ্যাঁ আপনাকে হ্যাঁ। দিয়ে দিলাম, গোল্ডেনটা আপনি ইউজ করেন, ঠিক আছে, একটু সবগুলাই আপনি ক্রনিক ইউজ যদি, করবেন। হ্যাঁ। হ্যাঁ মনে করেন C15টা তো অবশ্যই থাকবে, ইউজেডটা অবশ্যই থাকবে, আর গোল্ডেন ফর্মুলা, এই তিনটা তো মূল। হুম। জি। আর ব্লাডের সমস্যা থাকে, বডি পিউরিফায়ার এক্সট্রা দিয়ে দিলাম সেক্ষেত্রে। হুম। হুম। পরবর্তী ক্লাসটা কিসের উপরে হবে? এটা স্যার বলতে পারতেছি না। মানে আগে বললে একটু পড়াশোনা করে প্রিপারেশন রাখতাম। তারিখটা জানাই দেওয়া হবে 2-1 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, জানাই দিলে একটু পড়াশোনা করে রাখতাম, অন্য কিছু ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হতো। হুম। সব ঠিক ওষুধ কি আছে। গ্লোবুলিনে দেওয়া যাবে? দিতে পারেন। 5টা করে দিনে 2বার খেলো, মানে 200 তো, বা এভাবে করে। আমি যে আজকে কেসটা দিলাম, এটা কি ভন ছিল না মোরা? স্যার, ব্রন আর পরা খালাতো ভাই মামাতো ভাই একসাথে থাকতে পারে। ও, এটা মানে বংশগত, কিন্তু বংশগত বাবারও হয়, মারও হয়, দাদার হয়, দাদির হয়, সবারই এরকম হতো। হুম। আচ্ছা। হুম। আপনি একটা ব্যান ওয়ান দিয়ে দিন, 10,000 বড় একটা শক্তি। আচ্ছা বেনোয়ান না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। পাপন ভাই, বেনবার আগে আমরা 10,000 পাওয়ার ওই মানে কত ফ্রিকোয়েন্টলি ইউজ করা যায়? 15 দিন একবার। দিনে, আচ্ছা আচ্ছা, সপ্তাহে 2 দিন দিতে হবে। রক্তলে দিতে পারে। আচ্ছা, বেনওয়ান বেনওয়ান যদি আমরা প্রতিদিন খাওয়াই তাতে কি কোনো সমস্যা হবে? কত পাওয়ারের? ধরেন এই 200-এরই আমরা ধরেন ইয়েতে দিলাম, হাফ লিটার বোতলে দিয়ে দিলাম, হ্যাঁ, 1 কর্ক করে খাবে, 1 কর্ক ওই বোতলে ধরেন হাফ লিটার পানির। 200 যদি দেন একটা বিষয়, আর যদি 10,000 পাওয়ার দেন আরেকটা বিষয়। দুইটা পাওয়ার তো এক না, না? না না, পাওয়ার এক না, কিন্তু 200 দিয়ে দিলাম, ধরেন প্রতিদিন 1 কক করে খাবে, হুম, খাবে। তাতে তো সমস্যা নাই না নাকি? না। কিন্তু 10,000 দিতে হলেই তো তখন ওইটা 15 দিনে একবার বা মাসে একবার এইরকম দিতে হবে তো, রাইট নাকি? রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। জুনায়েদ ভাই, বাকি বাকি কাজটা আপনারা আলোচনা করেন।
আচ্ছা, আহ, আপনাদের আজকে ক্লাসটা কেমন লাগছে? চমৎকার চমৎকার লাগছে, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে। লাস্টের ক্লাস গত ক্লাস দুটো আমি করছি কিনা আমার মনে নাই, মনে হয় করি নাই, কিন্তু আজকের ক্লাস খুবই চমৎকার, খুবই আচ্ছা, গত enjoy দুইটা করছি। ক্লাসের Thank you. ভিডিওটা দেওয়া আছে, হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছিল যে আজকেও একটু আমি অবাক হয়েছি একটা জিনিসের, সরি ফর মানে মাই অ্যাস্ট্রোনেট, বিকজ অফ যে হোমিও ওষুধ এবং ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি ওষুধটা ডিফারেন্ট, সেটা আপনাদের গত ক্লাসে আমি বুঝাইছি এবং আপনাদেরকে দেখাইছি যে হচ্ছিল দেখেন হোমিও ওষুধগুলা কিভাবে তৈরি হয় এবং ইলেকট্রো হোমিওপ্যাথি ওষুধগুলা কিভাবে তৈরি হয়। হ্যাঁ, ইলেকট্রো হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু মাদার টিনচার বলা হয় না, বলা হয় স্পাইজেরিক। এবং এই স্পাইজেরিকটা তৈরি করতে গেলে কি কি ফর্মুলা এবং ফরমেশন, কি কি এরিয়া দিয়ে যাইতে হয় এবং ওইটার গুণগত মান এবং ইলেকট্রো হোমিওপ্যাথির গুণগত মান ভিন্ন থাকে। ওষুধের কার্যপ্রক্রিয়া প্রণালীটাই ভিন্ন থাকে, ভিন্ন। তো সেই জায়গায় যদি আপনারা হোমিওপ্যাথি ওষুধের সাথে ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি ওষুধের তুলনা করতে যান, তাহলে একটু মানে সায়েন্স নিয়ে একটু আর একটু ঘাটাঘাটি হয়তো বা আপনাদের করা উচিত আমি মনে করি। প্রথমত কারণ হইতেছে যে আমার স্পাইজেরিক যেটা স্পাইজেরিক সেটাকে আরো সিস্টেমেটিক করে এখানে তিনটা মূল বিষয় একত্র করা হয়, আর হোমিওপ্যাথি হচ্ছিল জাস্ট একটা জিনিসটাই দিয়েই হোমিওপ্যাথি তৈরি করা হয় তার একটা ফর্মুলাতে। আর ইলেকট্রো হোমিওপ্যাথি বলেন বা ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি বলেন, এর প্রসেসটা টোটালি ভিন্ন। হ্যাঁ, যার কারণে একে মাদার টিচার বলা হয় না, বলা হয় স্পাইজেরিক। তো এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন। এইখানে দেখেন ক্রনিক, অ্যাকুইট, বিভিন্ন স্টেপে সময় বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়েছে। আর আপনি হোমিওতে যেরকম সিঙ্গেল মেডিসিন ব্যবহার মানে করছেন, হ্যাঁ, বাট আদতেও সিঙ্গেল মেডিসিন এখন আর ব্যবহার কেউ করে না, খুব কম। বাট ওটা আলাদা সাবজেক্ট। আমরা ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি নিয়ে কথা বলতেছি, ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি পড়াশোনা করতেছি। এইখানে দুই পদ্ধতিতে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, হোমিওতে আপনার আয়ুষের অনুমোদিত ওষুধ আছে ৩,৫০০-এর উপরে ভারতে, বাংলাদেশে ৫০০-এর উপরে ওষুধ আছে। হ্যাঁ, কিন্তু ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিতে আপনার ওষুধ আছে হচ্ছিল ৩৮টা মাত্র। এটারে আরো কম্বিনেশন করে আরো ২২টা ওষুধ তৈরি করা হয়েছে। তো এই জায়গাগুলো আপনারা দেখবেন। থার্ডলি হলো যে হচ্ছিল যে এই জায়গার ওষুধগুলো কম্বিনেশন ওষুধ এবং এই কম্বিনেশনগুলোর আরো কম্বিনেশন করা সম্ভব, যা হোমিওপ্যাথিতে পটেন্সিতে করতে গেলে সেই ওষুধের গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। বাট ইলেকট্রো হোমিওপ্যাথির এই ওষুধের কোনো গুণাগুণ নষ্ট হয়ে যায় না। যারা আমাদের সাথে দীর্ঘ পথ চলতেছেন, হ্যাঁ, তারা তো কম বেশি আগে তো আপনারা মানে কি বলে কম্বিনেশনই ব্যবহার করছেন, আপনারা তো সিঙ্গেল রেমেডি ব্যবহার করেন নাই। বাট সিঙ্গেল রেমেডির ব্যবহার কিছু কিছু জিনিস আমরা আপনাদেরকে দেখাইছি, যেমন অর্গান বেজে মানে হচ্ছিল যে যেমন ধরেন হচ্ছিল P1 P2 আলাদা আলাদা ব্যবহার করা, A1 এর আলাদা আলাদা ব্যবহার করা, হ্যাঁ, ইলেকট্রিসিটির আলাদা ব্যবহার করা। বাট আফটার 3 to 3.5 years later আপনারা যদি হচ্ছিল যে মানে আকাশ থেকে পড়েন যে এতগুলা প্রোটোকল, বাট এর আগে আপনারা 14টা প্রোটোকল দিয়ে ওষুধ বানাইছেন এবং 14টা প্রোটোকল আকাশ নিয়ে থেকে পড়ি নাই, মানে একটু কম হলে ভালো হয়, এইটা বলতে চাইছি। আকাশ থেকে পড়ি নাই, কিন্তু আসলে বিষয়টাতে ওরকমই লাগছে। হ্যাঁ, আমার কাছে লাগছে আর কি। অ্যাকচুয়ালি আমি আমার এক্সপ্রেশনটা মানে শেয়ার করতেছি আপনাদের সাথে। এইখানে অনেক বিষয় আছে, সেই জিনিসগুলোকে আপনারা বুঝতে হবে। আর যে জায়গায় আপনি পারবেন না সেই জায়গায় আপনি একটা মেডিসিন। এখানে তো আমরা না জুনায়েদ ভাই, এখানে তো আমি ফর্মুলা আরেকটা দিছি। এখানে আমি একটা ফর্মুলা দিছি S5Y দিয়ে দিবে, দুইটা দিয়ে আমরা আপনার S5 কোথায় কাজ করবে, ডার্মিস লেয়ারে কাজ করবে, Y ইনফেকশনের ব্যাকটেরিয়ার উপর কাজ করবে। ঠিক আছে, দুইটা মেডিসিন দিয়ে D5। এখন এই দুইটা মেডিসিন দিয়ে যদি আপনি ফেল হন, আপনি যাবেন কোথায় বলেন? আপনি একটা দিয়ে আপনি রোগী ভালো করতে চান, করে দেখেন না। ওষুধ তো মাত্র 38টা। আপনি যদি স্কিনের উপর অ্যাপ্লাই করতে চান, আপনি কি S12 দিয়ে কি আপনি স্কিনের রোগী ভালো করবেন? পারবেন না। S11 দিয়ে ভালো করবেন? পারবেন না, কারণ S11 স্কিনের উপর কাজ করে না। স্কিনের উপর কাজ করে কি S3 কিংবা S5। তাই না? আপনি S3 দিবেন না S5 দিবেন? একটা মেডিসিন অ্যাপ্লাই করতে চান, করে দেখেন না আপনি পারেন কিনা। এর সাথে আপনি একটা ইলেকট্রিসিটি ব্যবহার করতে চান, তাও করে দেখেন পারেন কিনা।
আপনি কখন এখানে S5 C5 A2 S3 C3 A3 F1 S2 FPP একসাথে এতগুলো 8টা মেডিসিন কেন অ্যাপ্লাই করবেন? আপনি সিঙ্গেল করে দেখেন, সিঙ্গেল আপনি করে দেখেন, আপনি যদি রেজাল্ট পান সমস্যা তো নাই। যদি রেজাল্ট না পান তখন কোথায় যাবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি যদি অ্যাডভান্স ক্লাসে এটা না চান, আমি সিঙ্গেল প্রেসক্রিপশন শিখাই দিব, আপনাদেরকে ধরাই দিব। আপনাদের রোগী ভালো করার দায়িত্ব আপনাদের, রোগী ভালো না হোক এটার দায়িত্ব আমার না, ঠিক আছে? যেটা বেস্ট আপনাদের সেটাই রোগী- দিবেন। রোগী যেটা গোল্লায় যাক এটা আমার তো দেখার বিষয় না। আপনার রোগী যদি ভালো না হয় তখন তো কবেন যে ইলেকট্রোনেথেরাপি ভালো না, কাজ করে নাইকা। হ্যাঁ বলেন। আমি অবশ্যই। আপনাকে এখানে কয় ধরনের প্রোটোকল দিছি মেইন প্রোটোকল দিছি, ক্রনিক একনিতে দিছি, স্পেশাল ফর্মুলা দিছি, আবার একনি গোল্ড ফর্মুলা দিছি। এখানে আপনাকে 4 থেকে 5টা প্যাকেজ দিছি। আপনি যে প্যাকেজ ভালো লাগে সেই প্যাকেজ অ্যাপ্লাই করবেন, সমস্যা নাই কা, ঠিক আছে? কিন্তু ওই যে কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে সিঙ্গেল করবে। আরে সিঙ্গেল যারা করে এরা 2-4টা রোগী আগে ভালো করে দেখাক না যে সিঙ্গেল পেশেন্ট করে ভালো করছি। ন্যাচুরোপ্যাথির জন্মই হয়েছে কমপ্লেক্স রেমেডি নিয়ে কাজ করতে। এখন আপনি বলবেন আমাদের প্রত্যেকটা মেডিসিনই তো কমপ্লেক্স, প্রত্যেকটা মেডিসিনের মধ্যে তো 4টা-5টা ভেষজ, 8টা-10টা ভেষজ দেওয়া আছে, ঠিক আছে? আপনি ধরেন একটা একনি আপনার ইপিডার্মিস লেয়ার আপনার হইলো, আপনি S5 দিয়ে কভার করেন, কিন্তু আপনি একনিটা যদি আপনি ইপিডার্মিস লেয়ার এবং ডার্মিস লেয়ার 2টা লেয়ারে চলে যায়, তাহলে আপনি শুধু S5 দিয়ে কাজ করতে পারবেন? আপনি তো S3 এর সাথে দিতেই হবে, দেন দিতে তো হবে 2টাই। সেখানে যদি আপনার ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, আপনি VAR1 Y 2টা দিতে হবে। আপনি VAR1 Y দিয়ে কি আপনি পারবেন? আপনি এখানে যদি পুশ ফরমেশন হয়, আপনি কি S5 দিয়ে পুশ ফরমেশন করতে পারবেন? বলেন। S3 দিয়ে পুশ ফরমেশন রিকভারি করতে পারবেন? জি দিতে হবে। তাহলে প্রয়োজনে আমাদের বডিতে যেমন একটা রোগ বিভিন্ন কারণে হয়, সেখানে আপনাকে ওষুধও বিভিন্ন কারণে দিতে হবে। হ্যাঁ, এই যে স্যার একটু আগে বললো যে এই ব্রণটা বংশগত। আপনি বংশগত যদি ব্রণ হয়, এখানে আমি ভ্যান-1 তো লেখিই নাই, ভ্যান-1 না দিলে ওই বংশগত ডিজিজটা কিভাবে রিকভারি হবে বলেন? কিভাবে রিকভারি হবে? তাহলে এখানে আমার এই ফর্মুলার বাইরেও আপনাকে ভ্যান-1টা ইউজ করতে হবে। আমার এখানে ভ্যান-1 নাই, কোথাও নাই, এখানে কোনো ফর্মুলার মধ্যে ভ্যান-1 নাই। তাই বলে কি আপনি ভ্যান-1 দিবেন না? অবশ্যই দিবেন। বংশগত হলে তো দেওয়াই লাগবে। হ্যাঁ, আমাদের ইলেকট্রোনেথেরাপিতে একটা মেডিসিন আছে যেটা জেনেটিক্যালি কাজ করে, সেটা হচ্ছে ভ্যান-1। কারণ একনি যদি জেনেটিক্যালি হয়, কারণ আপনি কি প্রমাণ করতে পারবেন যে একনি জেনেটিক্যালি হয় না? বলেন, প্রমাণ করেন এটা যে একনি জেনেটিক্যালি হয় না। এটা বলেন। জেনেটিক্যালি বেশি হয়। তাহলে আপনি ভ্যান-1টা কেন ইউজ করবেন না? মাথা নষ্ট করেন না, নিজের মাথাটা নিজে নষ্ট করেন না, লগে আমগো মাথাও নষ্ট করেন না। আমরা যেটা দিতেছি এটা বেস্ট, ঠিক আছে? এটা বেস্ট দিতেছি, বুঝছেন? স্যালুট এই আমি প্রশ্নটা জানাই, না করলে এত কিছু হতো না তো। আমি এটা স্যালুট ক্লিয়ারও হতো না। আপু ক্লিয়ার অনেকবার করছি। হ্যাঁ, স্যালুট জানাই আকাশ ভাইরে কেন স্যালুট জানাই জানেন? উনি আমার একদিন কোশ্চেন করছিল, তো আমি ম্যাটি সাহেবের বই থেকেই আমি দেখায় দিছি যে ম্যাটি সাহেব স্বয়ং নিজে 7 থেকে 8টা মেডিসিন হচ্ছিল যে, এবং উনার বইয়ের ভিতরে আছে 7 থেকে 8টা মেডিসিন একসাথে উনি বাহ্যিক প্রয়োগ করতেছে। তো এই যে মেডিসিনের মানে কার্যক্ষমতা আপনি সিঙ্গেলি দেন, আজকে মানে সকালে এটা দিলেন, দুপুরে এটা দিলেন, বিকালে এটা দিলেন, রাত্রে এটা দিলেন, তো আমার বডির ভিতরে বডির ভিতরে যে মেডিসিনগুলো ঢুকে বাহ্যিক প্রয়োগে আপনারাও 4-5টা মেডিসিন অ্যাড করছেন। তাহলে এই যে 8-10টা মেডিসিন আমার স্কিনের বাইরে এবং হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল 10টা মেডিসিন আপনি প্রয়োগ করছেন। ম্যাটির বই নিজেই ম্যাটি হচ্ছিল লেখা গেছে উনি 10টা মেডিসিন প্রয়োগ করছে। তো বডির ভিতরে এই 10টা মেডিসিন ঢুকে নাই, এবং ওই কার্যক্ষমতা কি একদিনে শেষ হয়ে গেছে তার? 2 ঘন্টা পরে সকালে যেটা দিচ্ছেন এটা দুপুরে কাজ করবে না, দুপুরে যেটা দিচ্ছেন এটা রাত্রে কাজ করবে না, রাত্রে যেটা দিচ্ছেন এটা আর সকাল পর্যন্ত কাজ করবে না। ভাই একটা খাবার যদি আমরা খাই সেটা আমাদের পেটের মধ্যে 72 ঘন্টা থাকে। খাবার সাথে সাথে আমরা পায়খানায় যাই না, যে খাওয়ার সাথে সাথে যা খাইলাম সেটা চলে গেল। আর ওষুধ এটা পোটেন্টেজ মেডিসিন, এটা আমাদের ব্লাডে থাকে। তা আমি যখন এই লজিকটা দিছি স্যার, তখন হচ্ছিল যে আমাদের যে আকাশ ভাই আছেন, হ্যাঁ, ইনি এটা খুব মানে লজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি নিছে, এবং উনি যে এই জিনিসটা এত দ্রুত ক্যাচ করছে, মানে আমি এর জন্য তাকে স্যালুট জানাই যে উনি জিনিসটা বুঝতে পারছে। আমি যতই কিছুই প্রয়োগ করি না কেন, আসলে বডিতে এটা যে সিঙ্গেল থাকে না। হ্যাঁ, এখন মানে মার্কেটিং প্রসেস ডিফারেন্ট,
ভাই আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, ঠিক আছে, ওকে ভাই। এবং হচ্ছিল যে ধরেন যে লেকচারার, যে মেন্টর, সে কি বলতেছে এই জায়গাতেও আমাকে বুঝতে হবে। উনি 1 2 3 4 5 6 ধরনের ব্যবহার শিখাইছে, যে উনি সিঙ্গেল মেডিসিনও দিছে, যে আপনি C15 1000 আপনি 15 দিন পর পর 2টা করে ডোজ দেন। এটা দিয়ে যদি আপনি ভালো করতে পারেন, ওকে ফাইন। এটা যদি ভালো না হয় তাহলে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে S5Y টা আপনি ব্যবহার করেন, এর সাথে G4 টা দেন। হ্যাঁ, G4 টা আপনি দুপুরে দেন, রাত্রে দেন, বা S5C Y যেটা আছে সেটা আপনি দুপুরবেলা সকালবেলা দেন। এটাতেও যদি ভালো না হয় তারপরে আরেকটা, এরপরে যদি ভালো না হয় শেষ হচ্ছিল 6 নাম্বার বলছে এটা গোল্ডেন প্রোটোকল। আপনি এই প্রোটোকলটা ব্যবহার করলে সবগুলো উপরে 5টাই মিস হবে, কিন্তু এটাতে যায় আর মিস হবে না আপনার। ঠিক আছে, অভিজ্ঞতা, টেবিল প্র্যাকটিসে আমাদের হচ্ছিল এই জিনিসগুলো বাড়বে। হ্যাঁ, দিন শেষে আমি একটা রুগীর উপরে এই 5টা জিনিস প্রয়োগ করলে রুগী আমার কাছে থাকবে না। হ্যাঁ, আমি যখন দেখবো যে 3-4টা রুগী হারা গেছে, তখন লাস্টের প্রোটোকলটা যদি আমার 4-5টা রুগী থাকে, তখন আমি কি করব? আমি কি আর ওইদিকে চিন্তা করব? এটা আমি বানায় রেখে দিব যে আমার তো ব্রণের রোগী তো আসেই, ওর সাথেই জাস্ট হচ্ছিল বংশগত কিনা, তাহলে ভেনোয়ান অ্যাড করে দিলাম। হ্যাঁ, তার হচ্ছিল যে কি করে কয় পরজীবীর আক্রমণে হইতেছে কিনা, তাহলে বার টুডারে এক্সটার্নাল দিলাম, অথবা বার ওয়ানটারে এক্সটার্নাল ইন্টারনাল দিয়ে দিলাম। এই জিনিসগুলাই বুঝছেন তো, এই জিনিসগুলো দেখতে হবো। কথার ফুলঝুরি দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু শুধু কথায় চিরা ভিজে না বাস্তবে। দুঃখিত এতগুলো কথা বলার জন্য, বাট হচ্ছিল যে মানে আমার কাছে মনে হইলো যে আমি জিনিসগুলো আরেকটু ভাঙি আপনাদের কাছে, তাই আমি বিষয়গুলো বলছি। তো যদি এই নিয়ে যদি কারো কোনো মনে কষ্ট থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছিল যদি কোনো আর এক্সেস কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন, অবশ্যই আমরা আপনাদের কোশ্চেন এর অ্যান্সার দিতে চেষ্টা করব। S5C5 এই যে প্রোটোকলটা, এখানে 8টা মেডিসিন আছে। তো এই 8টা মেডিসিন আমরা 5 আনা 40 ফোঁটা মিশিয়ে এখান থেকে 2 ফোঁটা নিয়ে যদি গ্লোবিউল বানিয়ে রোগীকে প্রতিদিন 2বার করে খেতে দেই, তাহলে কি হবে? 5-5টা করে বড়ি ওইভাবে 5 আনা 40 ফোঁটা বানিয়ে রেখে দেই। হ্যাঁ, হবে হবে হবে। 6 নাম্বারটার কথা বলতেছেন? লাস্টেরটা এখানে 9টা ওষুধ আছে। হ্যাঁ, 9টা ওষুধ আছে, 200তে আছে। আপনি ইচ্ছা করলে হলো 1 গ্রাম গ্লোবিউলস বা 2 গ্রাম গ্লোবিউলস প্রত্যেকটার একটা করে ফোঁটা দিলেও হবে। ও আচ্ছা আচ্ছা, না ওইটা বানানো ওই 50 ফোঁটা বানানো থাকলে এর পরবর্তী রোগী আসলে ওইটা 2 ফোঁটা বা 3 ফোঁটা ঢেলে দিয়ে দিলাম। এক্স্যাক্টলি, আপনি 5 দিতেই ফোঁটা। পারেন। হ্যাঁ, 5 নং হবে কলে ম্যাডাম, হাই ডাইলুশনে আপনার ফোটাটা কোনো বিষয় না। আপনার হাই ডাইলুশনে আপনার 5 ফোঁটা দিলেও যেই বিষয়টা, 10 ফোঁটা দিলেও একই বিষয়টা, ঠিক আছে? হ্যাঁ, আমাদের লোয়ার ডাইলুশনে এটা ভাবতে হয়, কারণ ওইটার মধ্যে নিউট্রিশন থাকে, যার কারণে এখানে D4 বানাইলে একভাবে কাজ করবে, D5 এ বানাইলে আরেকভাবে কাজ করবে, D6 বানাইলে আরেকভাবে কাজ করবে, ঠিক আছে? কিন্তু হায়ার ডাইলুশনে আপনার কম বেশি ফোঁটা হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন না করলে তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানেই সমাপ্ত একটা করছি। কোশ্চেন ছিল, প্রথমে আমরা আসলে রোগীটাকে প্রথম 2টা ফর্মুলা দেই, C15 আর ওই দ্বিতীয়টা। এতেও যখন দেখবো সিভিয়ার কন্ডিশন, কাজ হচ্ছে না, মানে একদম চুলকাতে চুলকাতে রক্ত বের হয়ে যাচ্ছে এরকম অবস্থা, তখন আমরা লাস্টের প্রোটোকলটা দিব, এরকম কি আমরা চিন্তা করতে পারি? নাকি জি প্রথমেই আপু, আমরা অবশ্যই পারি, যে অবশ্যই পারি। না আমরা যে কোনো স্টেজে আসুক, আমরা লাস্টের ফর্মুলাটা দিতে পারবো, নাকি সিভিয়ার কন্ডিশন হইতে হবে? না ম্যাডাম, লাস্টের কন্ডিশন মেডিসিন অ্যাপ্লাইটা আপনার প্রথমে করার দরকার নেই তো। আপনি যদি দেখেন রোগীটা ইনিশিয়াল স্টেজে আসছে, আপনি প্রথম 2টা ফর্মুলাই দেন, এনাফ, আর লাগবে না। কিন্তু দেখা যায় তার মধ্যে অনেক চুলকানির প্রবণতা বেশি, চুলকাচ্ছে, ব্লাড যাচ্ছে, তাহলে আপনি সেখানে ব্লাডটা তো আর এপিডার্মিস লেয়ারের কোনো ফাংশন নাই, ব্লাডটা যে বেরোচ্ছে এটা ডার্মিস লেয়ারের ফাংশন, কারণ ওইখানে আপনার ব্লাড ভেসেল গুলো থাকে, তাহলে আপনাকে ন্যাসিরি দিতেই হবে, ঠিক আছে?
S3C1 A3 এখন যখন দিবেন তার ওখানে আপনার চুলকানিটা কমে যাবে, ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর এটার সাথে ইউজ করার জন্য আপনি A2C5 APPG দিয়ে দেন। হুম। আর লাস্টের যে দুইটা ফর্মুলা, এটা হচ্ছে 5 নাম্বার ফর্মুলা, এটা 6 নাম্বার ফর্মুলা। উপরের ফর্মুলা যদি ফেল করেন আপনি 5 নাম্বার ফর্মুলা দিয়ে শুরু করবেন, আর 6 নাম্বার ফর্মুলা স্পেশাল ভাবে দিবেন যাদের স্পেশালি আপনার ব্রনটা অনেক দিন ধরে ভুগতেছে, অনেক জায়গায় কোনো রেজাল্ট পাচ্ছে না। তার কথাগুলো শোনা যাচ্ছে না, একটু জোরে। আরে আমি তো চিল্লায় বলতেছি। হ্যাঁ শোনা যাচ্ছে এখন। ঠিক আছে, তো 6 নাম্বারটা একদম ফাইনাল, এটা শেষ হাতিয়ার। যার যখন যুদ্ধ করে আর কিছু পাচ্ছেন না তখন কামান ব্যবহার করবেন, আগে তো কামান ব্যবহার করার দরকার নাই। আচ্ছা। যখন রক্ত বের হবে, চুলকাচ্ছে যখন রক্ত বের হবে তখন হলো এই যে মাঝখানে যে S3C1 A3 F1 এটা দিব, আর ইউজের জন্য এটা দিব A2। আপনি বলেন এই ফর্মুলাটা কেন দিবেন যদি রক্ত বের হয়, বলেন। এটা যে ডার্মিস লেয়ারে হয়েছে এই জন্য। ডার্মিস লেয়ারে কি হইছে? রক্ত বের হচ্ছে কি এর জন্য? ডার্মিস লেয়ারে ব্রনটা চলে গেছে, এই জন্যই তো রক্ত বের হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আপনার আরো আলোচনা আমরা ভবিষ্যতে করব। হ্যাঁ, আমাদের অ্যানাটমি গুলো আরো ভালো করে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে। আমরা অ্যানাটমি গুলো যখন আরো ভালো করে বুঝবো আমাদের ডিজিজ লেভেলটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে জুনায়েদ ভাই, আজকের মতো ক্লাস শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি, আরো কারো কিছু জানার আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর কিছু জানার নাই, সবাই লিভ নিয়ে নিছে, আমরা ইনশাআল্লাহ লিভ নিয়ে নিই। হ্যাঁ, ওকে, জি, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।